এসআইআর প্রক্রিয়া এখনো চলছে। আর সত্যি কথা বলতে কি, মানুষের ভোগান্তিও বাড়ছেই। একের পর এক সিদ্ধান্ত বদল নির্বাচন কমিশনের। আমরা বারবার এটা নিয়ে প্রশ্ন তুলেছি। নির্বাচন কমিশন একটা স্থির সিদ্ধান্ত নিতে পারে না। তারা বারবার সিদ্ধান্ত বদল করবেন আর সাধারণ মানুষ তাই নিয়ে হয়রানি হবেন। এভাবে চলতে পারে? আমরা জানতাম মানুষের এক সময় ধৈর্যচ্যুতি হবে। গতকালের বেশ কিছু ঘটনা ঘটেছে, মানুষের ধৈর্যচ্যুতির প্রমাণ মেলে তার মধ্যে। এটা হওয়াটা খুব স্বাভাবিক। সাধারণ নাগরিককে যেভাবে হেনস্থা করা হচ্ছে, কেউ কেউ এটা বলছেন যে আসলে এই হেনস্থা করে মানুষকে বাদ দেওয়াটাই কমিশনের লক্ষ্য। একদম পরিষ্কার বলছে, এই কথাটাই কিন্তু কেউ কেউ বলেছিলেন যে আসলে ভোটার তালিকা সংশোধন করতে চাইছে না কমিশন। বারবার এই অভিযোগটা এসেছিল। মানবাধিকার আন্দোলনের সংগঠন এবং বামপন্থী কর্মী সমর্থকদের একাংশ বারবার এই কথাটা বলেছিলেন যে কোনোভাবেই যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে নির্বাচন কমিশন এগোতে চাইছে, এটা ভোটার তালিকা সংশোধনের বিষয় নয়। এখন এখানে এসে মোটামুটি ভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন নয়, তার থেকে বেশি কিছু, অন্য কিছু করতে চাইছে। এবং তাদের যেহেতু একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্য পূরণের জন্য তারা ওই বলে না, গোল পোস্টটাকে সরিয়ে সরিয়ে নিয়ে যাওয়া। তাদের লক্ষ্য হচ্ছে গোল দেওয়া। এখন বলটা কোন দিক দিয়ে ঢুকবে কেউ তো জানে না, যে দিক দিয়ে ঢুকবে সেখানেই গোল পোস্টটা দাঁড় করিয়ে দেওয়া। এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। এতদিনে কিন্তু মোটামুটি এটা ধরা যাচ্ছে। আবারও বলছি, গোটা প্রক্রিয়াটা যেভাবে এগোচ্ছে তাতে কমিশনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ দৃঢ় হচ্ছে, এবং এটা যে নিছক ভোটার তালিকা সংশোধন নয় সেটা বারবার সামনে চলে আসছে। আমরা জানি না এরপরে আরো কি কি হবে, কোন কোন নিয়ম তারা বাঁধবেন। যেভাবে গতকালই জানানো হলো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রাহ্য হবে না। হয়ে গেছে, অনেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়ে তাদের শুনানি পর্ব সেরে এসেছেন। তারপরে জানানো যাচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রাহ্য হবে না। মাধ্যমিক পাশ না করলে এদেশের নাগরিক কিংবা ভোটাধিকার থাকবে না, এটা যে কবে থেকে নির্ধারিত হলো আমাদের অন্তত জানা নেই। নির্বাচন কমিশনের এই ফতোয়া থেকে অন্তত এটা পরিষ্কার যে তারা সবাইকে এদেশে ভোটাধিকার পেতে মাধ্যমিক পাশ করবার জন্য বলছেন। আমরা জানি না এরকম অদ্ভুত সিদ্ধান্ত কবে কিভাবে তৈরি হয়েছিল। গোটা বিষয়টির উপরে আবারও আমি আলোকপাত করব, কারণ কেউ কেউ এটাকে গুলিয়ে দেবার চেষ্টা করছেন, একটা বিশেষ লক্ষ্যে বিশেষ উদ্দেশ্যে এটাকে গুলিয়ে দেবার চেষ্টা করছেন। আমরা বারবার এই বিষয়টা সামনে আনব। যে দৃশ্যটা দেখাচ্ছি, গতকাল সাধারণ মানুষের ধৈর্যচ্যুতির কিছু নমুনা। তাদের ধৈর্য হারা হতে হচ্ছে। যে মানুষগুলোকে দেখছেন, দেখুন, একেবারে প্রান্তিক মানুষ, গ্রামগঞ্জে থাকা মানুষ, যাদের দৈনন্দিন জীবনযাপনে অনেক লড়াই করতে হয়, বেঁচে থাকার লড়াই, নানাবিধ লড়াই তারা করে চলেছেন। তার উপরে তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই বাড়তি চাপ। দিনের পর দিন কতটা সহ্য করবে মানুষ? রাজনৈতিক দলগুলো, আমি এদেশের শাসক দল বাদে অন্য রাজনৈতিক দলগুলোর কথা বলছি, তাদের সকলেরই বোঝবার সময় এসেছে যে এই বিষয়টা নিয়ে রাস্তায় নামা উচিত, রাস্তায় নামতেই হবে। নাগরিকরা কিন্তু পথ দেখাচ্ছে, কোন দলের পতাকা নয়, একেবারে সাধারণ নাগরিকদের ক্ষোভ থেকে বেরিয়ে এসেছে এই ঘটনা। যে ঘটনার খন্ড খন্ড দৃশ্য আমরা দেখাচ্ছি, গতকাল এ রাজ্যের বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটেছে। আমাদের নিশ্চয়ই মনে থাকতে পারে, মানবাধিকার আন্দোলনের কর্মীরা বারবার এই কথা কিন্তু বলছিলেন যে মানুষের মধ্যে তুমুল ক্ষোভ তৈরি হবে, মানুষকে রাস্তায় নামতে হবে। আরো আগে রাস্তায় নামা উচিত ছিল। অত্যন্ত ছোট ছোট সংগঠন, তারা নিজেদের মতো করে বলেছেন, বারবার এই বিপদটা সম্পর্কে অবগত করবার, সচেতন করবার চেষ্টা করে গেছেন তাদের নিজেদের সাধ্য মতো, কিন্তু সেভাবে মানুষ বিষয়টাকে গ্রাহ্যের মধ্যে আনেননি। এখন কিন্তু বোঝা যাচ্ছে বিষয়টা সামান্য নয়, অত্যন্ত বড় একটা বিপদ আসতে চলেছে। তথাকথিত মূলধারার মিডিয়া, যে মিডিয়া কিছুদিন আগে পর্যন্ত গোটা বিষয়টাকে একটা অন্য খাতে ভাবছিল, যারা বারবার করে বলছিল এদেশের গণতন্ত্র, গণতন্ত্রের শুদ্ধতা, সেটার জন্যই এটা দরকার,
আবারও বলছি, আমরা বারবার করে এটা বলছি, ভুতুড়ে ভোটার, অবৈধ ভোটার থাকুক, সেটা কেউ চায় না, কিন্তু সেটা বাতিল করবার জন্য, সেটা পরিহার করবার জন্য এইভাবে এসআইআর করবার কোনো দরকার হয় না। এর পিছনে একটা অন্য লক্ষ্য আছে, অন্য উদ্দেশ্য আছে। আমরা সেই উদ্দেশ্য, সেই লক্ষ্যগুলোকেই বোঝবার তাগিদে এই বিষয়টাকে বারবার সামনে নিয়ে আসছে। আসুন আজও এই বিষয়টির উপরে আলোকপাত করি যে অব্যাহত রয়েছে ভোগান্তি এবং মানুষের ধৈর্যচ্যুতিও ঘটতে শুরু করেছে। কি কি অসঙ্গতি দেখা যাচ্ছে গোটা প্রক্রিয়াতে, আমরা গোটা বিষয়ের উপরে আলোকপাত করব। আসুন আজ আমার সঙ্গে যে অতিথিদের আমি আজকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সুমন সেনগুপ্ত, এবং কিছু সময়ের মধ্যে আমি প্রত্যাশা করছি আরো একজন সাংবাদিককে আমি আমন্ত্রণ জানিয়েছি, রূপম চট্টোপাধ্যায়, দীর্ঘদিনের সাংবাদিক রূপম চট্টোপাধ্যায় আসবেন। সুমন সেনগুপ্ত একজন রাজনৈতিক কর্মী, লেখক, প্রাবন্ধিক। এই বিষয়টা নিয়ে সুমন বারবার নিজের মতো করে বলে গেছেন, সামাজিক মাধ্যমে এখনো বলে চলেছেন, বিভিন্ন অসঙ্গতি রয়েছে, বারবার এই অসঙ্গতিগুলোকে সুমন সামনে এনেছেন। আমি সুমনের কাছে আসছি। সুমন, আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, বিপদটা মোটামুটি ভাবে পরিষ্কার, অন্তত আজকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশন যে প্রক্রিয়া শুরু করেছে সেটা আসলে ভোটার তালিকা সংশোধনের কাজ নয়। গতকালই আমরা জানি সুপ্রিম কোর্টে কমিশনের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন যে আগামী দিনে নাকি নাগরিক যদি বাছাই হলে এই কাজটা তারা এগিয়ে রাখলেন। আমাদের প্রশ্ন, নির্বাচন কমিশন নাগরিক বাছাইয়ের কাজ এগিয়ে রাখবার দায়িত্ব আদৌ পেতে পারে? মানে এখান থেকে তো পরিষ্কার যে তারা শুধুমাত্র নির্বাচনের ভোটার তালিকা সংশোধন পরিশুদ্ধ করবার কাজটা করেননি, তারা তার থেকে বেশি কিছু করতে চেয়েছিলেন। তাদের ইন্টেনশনটা এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার। শোভন। ধন্যবাদ অনুপম বাবু। আমি আজকে আমার প্রচুর ব্যস্ততার মধ্যে আমি বার করেছি, আমাকে একটু, হয়তো যদি অসুবিধা না থাকে আমাকে একটু আগে ছেড়ে দেবেন, আমার একটু অসুবিধা হয়। ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাকে যেটুকু বলার সেটুকু বলি। এটা হচ্ছে যে প্রথম কথা, যে আপনি যেটা বললেন যে সুপ্রিম কোর্টের যে গতকাল যে শুনানি ছিল, সেখানে উনি প্রশ্ন করেছেন যে আপনাদের কি এটার এখতিয়ার আছে নাগরিক পঞ্জীকরণ করার, মানে এনআরসি কে বাংলা করলে নাগরিক পঞ্জীকরণ করার এখতিয়ার আছে? উনি তখন বলেছেন যে আমরা করছি না, যদি ভবিষ্যতে হয় তাহলে আমরা কাজটা এগিয়ে রাখলাম। তারপরে আবার শুনানি চলেছে, মানে রাকেশ দ্বিবেদী মূলত নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করছিলেন। উনি বলেছেন যে তারপরে উনি বললেন যে এটা তো গণতন্ত্রের উৎসব, ভোট তো একটা গণতন্ত্রের উৎসব, তা সেই উৎসবে মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, নাম ঠিক করা উচিত। তখন আমার মনে পড়ছিল, মানে আসলে সওয়াল জবাবটা আমাদের আদালতগুলো এমন হয়, সওয়াল জবাবটা এক পক্ষ আগে সওয়াল করে, অন্য পক্ষ তারপরে কথা বলে। এবার এক পক্ষ সওয়াল করে সেটা নিশ্চিত লেখা হয়, কিন্তু যিনি বিচারক তিনি যখন বসেন তার মাথায় ওটা থাকে নাকি যে উনি যে কথাটা বলেছিলেন সেটাকে কাউন্টার করার জন্য আরেকটা যুক্তি দেওয়া হলো। এবার এটা না থাকলে কি হয় সেটা হচ্ছে যে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিডিয়ার কথা আপনি বললেন, মূলধারার যে মিডিয়া, তারা এই কালকে যখন রাকেশ দ্বিবেদী বলছিলেন সেটাকেই বড় বড় করে হেডলাইন করলেন যে রাকেশ দ্বিবেদী বলেছেন গণতন্ত্রের উৎসব। আচ্ছা, উৎসব তো আমি মানলাম, ভোট দেওয়া নিশ্চিত উৎসব, ভোট আমার গণতন্ত্রের সত্যি উৎসব, দেওয়া উচিত, আনন্দ করেই দেওয়া উচিত, কিন্তু তার জন্য আমাকে কান ধরে দাঁড়াতে হবে, তার জন্য আমাকে কান ধরে ভোটের কেন্দ্রে এসে কিংবা আরো দূরে গিয়ে আমাকে প্রমাণ করতে আমি দেশের নাগরিক। এটা কখনো উৎসব হতে পারে? এটা তো আমার উপর অত্যাচার, এটা তো নির্যাতন। তাহলে আমি যদি আজকে বলি নির্বাচন কমিশনের বদলে এটা নির্যাতন কমিশন হয়ে গেছে, তাহলে কি আমি খুব ভুল বলবো? নির্বাচন কমিশন এবং নির্যাতন কমিশন এটা তো সমার্থক শব্দ হয়ে গেছে। আর ওদিকে রাকেশ দ্বিবেদী মানে ব্ল্যাটেন্ট লাই, এটাকে ইংরেজিতে বললে ব্ল্যাটেন্ট লাই বলে যাচ্ছেন যে এটা উৎসব। আচ্ছা, একজন 80 বছরের মহিলা, আমি ধরে নিচ্ছি নির্বাচন কমিশনের যে মাপকাঠি আছে 85 বছরের ওপরে যাবে না, তা 85 বছরের মহিলা এবং 80 বছরের মহিলা, তার মধ্যে বয়সে হয়তো 5 বছরের তফাৎ আছে, কিন্তু দুজনেই তো অশক্ত হতে পারে, দুজনেই তো অসুস্থ হতে পারে। তাহলে আমি 80 বছরের একজন মানুষকে তাকে হিয়ারিং এ আনছি,
এবং সে হিয়ারিং এ এসে তাকে প্রমাণ দিতে হচ্ছে ৮০ বছর মানে ২০০০ তার স্বাধীনতা, ভারতের স্বাধীনতার সমান সমান তার বয়স, প্রায় তার থেকে একটু বেশি। ৭৮ বছরে আমরা স্বাধীনতা উদযাপন করছি, সামনে প্রজাতন্ত্র দিবস। এবার এই ৮০ বছর বয়সের একজন মহিলাকে আমি এসে শুনানিতে এনে বলতে চাইছি যে আপনি প্রমাণ দিন আপনি ভারতীয়। এটা ভারতীয় প্রজাতন্ত্রের লজ্জা, ভারতীয় গণতন্ত্রের লজ্জা, এটা অপমানজনক। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যারা ভাবছেন যে সরকার আমাকে ডাকছে আর আমি সরকারের কাছে কেন নথি নিয়ে যাব না, এটা আমার ডিগনিটিতে বাধে। ডিগনিটির বাংলাটা হচ্ছে সম্মান, আমার আত্মসম্মানে বাধে। আমি এতদিন ধরে কন্টিনিউয়াস একটা প্রসেস, যে কোনো সময় নির্বাচন একটি কন্টিনিউয়াস প্রসেস। আমি 18 বছর বয়সে আমি ভোটার হয়েছিলাম। সেই 18 বছর বয়স থেকে আজকে আমার যা বয়স, আমি অন্ততপক্ষে গোটা 10 ভোট দিয়েছি, বিধানসভা, লোকসভা, কর্পোরেশন সব মিলে গোটা 10 ভোট দিয়েছি। আজকে যদি আমাকে প্রমাণ করতে হয় যে আপনি ছিলেন না, সেটা আমার জন্য লজ্জা, সেটা ভারতীয় গণতন্ত্রের জন্য একদম ব্যবস্থাপনার জন্য, একদম ব্যবস্থাপনার যাবতীয় গলতিগুলো তো তার ধরা পড়ে। যে কোনো মিডিয়া, কোনো গণমাধ্যম, আপনি বিহারে যে এই ঘটনা ঘটতে চলেছে কোনো গণমাধ্যম দেখি একদম উত্তরপ্রদেশে ভয়ঙ্কর একটা মানে ইয়েটা ঘটে যাচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। ৩ কোটি মানুষ বাদ গেছে তো উত্তরপ্রদেশে, একদম তার নিয়ে নিশ্চয়ই অসুবিধা আছে, কিন্তু সেই অসুবিধার যে খবরগুলো আসছে না, একদম এই যে সংবাদ মাধ্যমের কাজটা কি। ধরা যাক গতকাল আমি, এটা খুব খারাপ লাগতে পারে, মোহাম্মদ সেলিম একটি সাংবাদিক সম্মেলন করেছেন, কালকে করেছেন, গত পরশুদিন করেছেন। মুশকিল হচ্ছে আমাদের মিডিয়ার যা অবস্থা, গণমাধ্যমের যা অবস্থা, তারা কেউ তাহলে উনাকে যদি রিটার্ন প্রশ্ন করতেন, যে কাউকে, এটি মমতা ব্যানার্জিও যখন করেন, মমতা ব্যানার্জিকেও যদি একই রিটার্ন প্রশ্ন করেন, আপনি কি বুঝতে পারেননি যখন এসআইআরটা হয়েছিল তখন কি আপনি বুঝতে পারেননি? আপনি কি বিহারের উদাহরণটা দেখেননি? তাহলে আপনি তখন কেন বলেছিলেন আমরা শুদ্ধ তালিকা চাই? তাহলে কেন বলেছিলেন যে শুদ্ধ তালিকা, মৃত ভোটারদের বাদ দেবো, বৃথা আতঙ্ক ছড়াবেন না? তাহলে এটা বলার পরে আজকে যে আপনি সকালে এসে বলছেন যে না হয়রানি হচ্ছে, মুসলমান মানুষদেরকে ডাকা হচ্ছে, মহিলাদেরকে ডাকা হচ্ছে, তাহলে আপনার এই বোধোদয়টা যে হচ্ছে, ইনক্লুডিং মানে শাসক দল, আমাদের শাসক দল এখানকার রাজ্যের, তাকেও একই প্রশ্ন। আপনারা যে এই বলেছিলেন যে আমরা করতে দেব না, ক্যাম্প করব, প্রথমে বলেছিলেন করতে দেব না, তারপরে আমি জানি করতে দেওয়াটা না দেওয়াটা ওনাদের হাতে নেই, করতে হবেই। প্রথম কথাটা করতে হবেই। দ্বিতীয় কথা, যদি আপনি করেও থাকেন, আপনি বিরাট ক্যাম্প করেছেন, আচ্ছা আজকে যে হয়রানি হচ্ছে সেই ক্যাম্পগুলো কি উঠে গেছে না আছে? সেই ক্যাম্পগুলো কি উঠে গেছে না আছে, নাকি ক্যাম্পগুলো গিয়ে পাশে দাঁড়াচ্ছে মানুষের? আসলে আপনার আরো একটা জিনিস আমি এখানে বলে দিই, সেটা বলা হচ্ছে না অনেক জায়গায়, আমি এখানে বলে দিই। সেটা হচ্ছে যে আমি বলেছিলাম আগে থেকেই, প্রক্রিয়াটার মধ্যে যখনই ড্রাফট ভোটার লিস্টটা বেরিয়ে যাবে তারপরেই মানুষ আলাদা হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। আমি মানে এখন তখন আর কিন্তু কোন রাজনৈতিক দল আমার হয়ে কথা বলবে না, কিংবা আপনার হয়ে কথা বলবে না, কিংবা রূপম বাবুর হয়ে কথা বলবে না। তখন প্রত্যেকের নিজের সমস্যাটাকে সমাধান করতে ছুটতে হবে। এবং আপনি খেয়াল করে দেখবেন এই হিয়ারিং এর সময় বিএলএদের মানে রাজনৈতিক দলের কর্মীদের কিন্তু অ্যালাউ করা হয়নি। তারপরে হয়েছে কি হয়নি সেটা আমার এক্স্যাক্টলি জানা নেই, কিন্তু যতদূর আমি জানি যে এটা করা হয়নি। আর যদি না করা হয়নি, করা হয়, যদি না করা হয়, তাহলে আমি ওই ক্যাম্প খুলে রেখে আমার লাভ কি এখন? এবং এই যে হিয়ারিং সেন্টারে আজকে সকালে একজন মহিলা, তার ৮০ না ৮৩ বছর বয়স, তিনি কাগজে দেখলাম তিনি এসে দাঁড়িয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন। কোন একটা কাগজে দেখলাম একজন ক্লান্ত বৃদ্ধ মানুষ ঘুমিয়ে পড়েছেন। মানে এইগুলো এই যে খবরগুলো, এই খবরগুলো তো আমি একা দেখছি এমনটা নয়, সারা রাজ্যের মানুষ দেখছেন, সারা রাজনৈতিক দলের মানুষজন দেখছেন। তারা কি আজকে দাঁড়িয়ে উপলব্ধি করছেন যে বিষয়টার মধ্যে গন্ডগোল আছে? আমার প্রশ্ন এইখানে। এই প্রশ্নটা কোনোদিনই করা হয় না। এটা মমতা ব্যানার্জিকেও একই প্রশ্ন করতে হয়, তখন উনি আমাকে বার করে দিতে পারেন, মানে যে কাউকে বার করে দিতে পারেন, কিন্তু প্রশ্নটা ওইটাই যে আপনি আগে কেন বলেছিলেন যে এটাতে কোনো অসুবিধা নেই, আমি আছি। আমার জায়গাটা এইটা। বেশ, আমি আসবো, রূপম চট্টোপাধ্যায় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমি রূপমদার কাছে আসবো। রূপমদা,
সুমন দীর্ঘদিন ধরে এই বিষয়টার সঙ্গে রয়েছেন, বারবার করে সামাজিক মাধ্যমে সচেতন করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং প্রথম থেকে সুমনদের মতো কিছু মানুষজন আছে আমি জানি যে প্রথম থেকেই ওনারা এটা বলেছিলেন যে এটা কোনোভাবেই ভোটার তালিকা সংশোধনের বিষয় নয়, এটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে, মানুষের এটা নাগরিকত্ব যাচাই করতে চাইছে এবং একেবারে উদ্দেশ্য নিয়ে একটা অংশকে বাদ দেওয়ার প্রক্রিয়া। সুমনরা ব্যক্তিগত স্তরে যেমন বলেছেন, তেমনি এপিডিআর সহ বিভিন্ন সংগঠন, নাগরিক সংগঠনগুলো তারা বারবার করে বলেছে। কিন্তু বৃহত্তর মানুষের কাছে মিডিয়ার কথা বলা হলো, আমি জানি মিডিয়া, তুমিও জানো আমরাও জানি যে মিডিয়ার কি হাল, বড় মিডিয়াতে আমরা দীর্ঘদিন চাকরি করে এসেছি, মিডিয়ার কি হাল তারা বলবে না। এখন মানুষের যে হয়রানি হচ্ছে, মানুষ যে সত্যি খুব ভোগান্তির মধ্যে পড়ছে, সেটা সামনে চলে আসছে, একটার পর একটা নিয়ম বদলে যাচ্ছে। মানে আমি একটু আগে বলছিলাম যে আসলে না গোল পোস্ট, গোল তারা দেবেন ঠিক করে রেখেন, তাই জন্য গোল পোস্টটা সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবে না হলে ওভাবে মানে বল যেখান দিয়ে বেরোবে সেখানে গোল পোস্টটা দাঁড় করিয়ে দেবেন। এইটা হচ্ছে নির্বাচন কমিশনের লক্ষ্য। যেভাবে গতকাল বলা হলো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না, পাশ করলে তবে হবে, তো এটা তো নতুন যুক্তি, মানে নিত্য নতুন সমস্ত কিছু আসছে, যে একটা মানে লক্ষ্য স্থির করা হয়ে গেছে, সেই লক্ষ্যে পৌঁছবার জন্য যা যা নিয়ম সেইগুলো করা হবে। কোথাও মনে হয় না মানুষের আরো আগে একটু যদি মানুষ এটা বুঝতে পারতো এই বিপদ সম্পর্কে, তাহলে মানুষেরই অনেক বেশি নাগরিক সচেতনতার অভাবেই গোটা বিষয়টা আরো একটু গুরুতর হয়ে উঠছে। যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কিন্তু তার স্বরাষ্ট্র দপ্তর যখন রাজ্যগুলিতে এই চিঠি পাঠালো যে বিভিন্ন রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে, এইটা যখন করলো এবং তার আগে ল্যান্ড অ্যাকোয়ার করো, ডিটেনশন ক্যাম্প রেডি করো, এইটার জন্য স্বরাষ্ট্র দপ্তর চিঠি দিয়েছে প্রতিটা রাজ্যকে এবং স্বরাষ্ট্র সচিব সেই চিঠি রিসিভ করেছেন। মুখ্যমন্ত্রী যখন বললেন তখন বললেন আমাদের প্রিপারেশন সব রকম রাখতে হবে, তিনি সব রকমের কোনো ব্যাখ্যা দিলেন না, মিডিয়াকে কিছু বললেন। মিডিয়ার যেটা সমস্যা হচ্ছে, প্রশ্ন করে না, মিডিয়ার যারা বিক্রি হয়ে গেছে তারা, তাদের নিজস্ব কোনো ভার্সন বলে কিছু নেই। আর যারা নিচু স্তরে কাজ করে, যারা বোম নিয়ে ছোটাছুটি করে, তারা অধিকাংশই হচ্ছে অর্ধশিক্ষিত, অশিক্ষিত, এবং তারা এইটাকে চাকরির যে সিরিয়াসনেস, অর্থাৎ প্রতিটা চাকরির তো একটা নিজস্ব গুরুত্ব আছে, এই সাংবাদিকতার যে গুরুত্ব সেটা তারা বোঝেন না, যার জন্য আর বাংলার ছেলেপেলেদের দাঁড় করিয়ে বলে আমরা সবাই দালাল, আমরা সবাই দালাল, ওরা তাই বলতে শুরু করলো। এটা তো মিনিমাম মান মর্যাদা বোধ থাকলে একটু বলে না। অফিস বলতে শুরু করলো, বলে আমাদের তো অফিস অনেক কিছু বলেছিল, হাতে এই বাঁধতে হবে, গলায় অবস্থা ঘোলাতে হবে, আমরা বহুদিন সেগুলো ছুড়ে ফেলে দিয়েছি, তারপরেও চাকরি করতে হয়েছে, করেছি। যাই হোক, এবার মুশকিল হচ্ছে এই বার্তাটা যখন দিল তখন পরিষ্কার যে আমি বহু লোককে ভোটার তালিকা থেকে বাদ দেবো, নাগরিকত্ব পেরে নেবো, ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, এটা রাজ্যের কাছে অফিসিয়ালি এই মেসেজটা কেন্দ্রীয় সরকার দিয়ে দিল। তারপরেও রাজ্য সরকার কিন্তু সেই বার্তাটাকে নিয়ে কোন রকম পদক্ষেপ করেনি। অর্থাৎ এখানে আমরা ডিটেনশন ক্যাম্প করবো না বা ডিটেনশন ক্যাম্পে মানুষ পাঠানো যাবে না, এমন কোনো উত্তর বা চিঠি তারা আজ পর্যন্ত দেয়নি। ফলে যেটা ঘটতে যাচ্ছে তার জন্য আমরা আমাদের পরিকাঠামো আছে, সেটা কি, যে মানুষ বিপদে পড়বে। আমি ভোটের আগে বলবো যে এটা কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন করছে, বা যেটা একটু আগে সুমন বলছিলেন যে ওটা নির্বাচন কমিশন, তারা তার মতো করে যা করার করবেন এবং তার ফলটা আমি নেবো, ভোটের ফলটা আমি পাবো কি পাবো না এটা নিয়ে। কারণ কি, এই যে এদের যে ট্রেড ইউনিয়ন ফ্রন্টের একটা মিটিং হয়েছিল, মানে শাসক দলের তৃণমূলের, সেখানে তাদের বলেছিল তোমাদের কাজ হচ্ছে লোকের হ্যারাসমেন্ট যখন হবে তখন তাদের পাশে থাকা। কিন্তু পাশে থাকার কোন, এই কথাটা একেবারে অর্থহীন কথা। পাশে থেকে সে কি করবে? যে গায়ে হাত বোলাবে, না প্রতিবাদ করবে, না বলবে না এই লোকটা হ্যারাস করা যাবে না, কিছু একটা তো মানে অ্যাকশনটা কি হবে তার কোনো গাইডলাইন ছিল না। ছিল পাশে থাকবে যাতে লোকটা এটা বোঝে এই সমস্ত যা হচ্ছে সব কেন্দ্রীয় সরকারের জন্য হচ্ছে, আমরা সরকার হিসেবে ঠিক আছি। তাহলে এই লোকটা যেন মনে করে ভরসাটা তৃণমূলে করো, যা বিপদে পড়ছো, যা হয়রানি করছো, এবং ডিটেনশন ক্যাম্পে যদি চলেও যেতে হয় তার জন্য তুমি বিজেপির দায়ী থাকবে, তার পরিবার, প্রতিবেশী ইত্যাদিরা যেন তাদের বিরুদ্ধে ভোটটা, এটা তার প্রাইমারি। তার মানে এটা একটা দিক। উল্টো দিক আমরা দেখতে পেলাম, উল্টো দিকটা হচ্ছে যখন এই এটা শুরু হলো, অর্থাৎ এই এফআইআর শুরু হওয়ার আগে যেভাবে পুরনো ইলেকট্রাল রোলকে ডিজিটালাইজ করা হলো, ডিজিটালাইজ করার মধ্যে দিয়ে গন্ডগোলটা বাঁধলো, কতগুলো কাগজের রোল পড়েছিল
সেগুলো থেকে ছবি তুলে সেটাকে আপলোড করে করতে গেল। এটা- ব্যাপারটা এতটাই ব্যাকওয়ার্ড যে ওই পদ্ধতি করলে গোটাটাই ধ্বংস হয়ে যাওয়ার কথা। ওটাই হোক, কারো নাম নেই, কারো ঠিকানা নেই, কারো বাবার নামে এগেনস্টে 000 আসছে ইত্যাদি। এটা গোটাটাই হচ্ছে যে প্রযুক্তিগত দিক থেকে তারা যেভাবে এগিয়েছে এটা পুরোটাই ভুল, এবং তার জন্য যে সময়, যে যত্ন, যে মেধা প্রয়োগ করা দরকার ছিল সেটা তারা করেনি। কারণ কি, তাদের উচ্ছে ওই সিপিএম যেটা বলেছিল আমরা স্বচ্ছ তালিকা চাই, ওই স্বচ্ছ তালিকাটা গাছ থেকে পড়বে না। ওই স্বচ্ছ তালিকার জন্য রাস্তায় নেমে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখতে হবে, আমরা স্বচ্ছ তালিকা চাই, তোমাকে এগুলো করতে হবে। অর্থাৎ স্বচ্ছ তালিকার জন্য যা যা করতে হবে সেগুলো না করে স্বচ্ছ তালিকার দাবি আমরা তুলেছিলাম বলে আমরা করেছি, আমরা ক্যাডার নামিয়ে ক্যাম্প করেছি, আমরা মানুষের পাশে ছিলাম। এই যে সস্তার রাজনীতি, এই সস্তার রাজনীতির জন্য কেন্দ্রীয় সরকার, বিজেপি দল, আরএসএস এবং নির্বাচন কমিশন মিলে যে বিষয়টা তৈরি হয়েছে, এরা তার মতো করে মানুষকে বিপদে ফেলে দিল। যার ফলে এখন মানুষকে দৌড়তে হচ্ছে, এবং মানুষ যখন দৌড়তে শুরু করলো, হারাস করতে শুরু করলো, তখন মিডিয়ার এক অংশ কি, আপনি যে অজ্ঞান হয়ে যান, আত্মহত্যা করেন, হ্যাঁ, মাঝপথে পড়ে যান, সেই ছবিটা তুলে কাগজে দেয়া হচ্ছে। অর্থাৎ সেটা হচ্ছে ইনসিডেন্টকে কভার করা হচ্ছে, কিন্তু ইনসিডেন্টের পেছনে যে চক্রান্তটা আছে সেটা আর মিডিয়াতে আসছে না। অন্য রাজ্যেও যেটা হচ্ছে, তামিলনাড়ুতে এই ঘটনা ঘটছে, ইউপিতে আরো বড় করে ঘটছে, কিন্তু সেটাও বড় মিডিয়া আড়ালে রেখে উপেক্ষা করছে একদম। ইউটিউবগুলোতে আসছে, আমরা জানি। হ্যাঁ, গোটা ভারতবর্ষের মানুষ জুড়ে, অর্থাৎ গোটা দেশ জুড়ে যে প্রতিবাদটা হওয়া উচিত ছিল, গোটা দেশটা বিপন্ন হচ্ছে এই নির্বাচন কমিশনের কাজকর্মের ফলে। গোটা দেশটাকে তারা মেরুকরণ করছে, মুসলিমদের বাদ দেবে, আদিবাসীদের বাদ দেবে, বৃদ্ধদের বাদ দেবে, মহিলাদের বাদ দেবে, এই যে পরিকল্পনা করছে গোটা দেশ জুড়ে 12টা রাজ্যে এই মুহূর্তে হচ্ছে। এবং আসামের এক্সাম্পল আমাদের চোখের সামনে আছে, আমরা দেখেছি যে ট্রাইব্যুনালে লড়ছে, ট্রাইব্যুনালে 2 বছর বাদে ট্রাইব্যুনাল থেকে রায় নিয়ে এলো যে বাবার নাগরিকত্ব আছে। এটা ঠিক, এখন সে ডিটেনশন ক্যাম্পে গেল বাবাকে রিলিজ করাতে, গিয়ে শুনলো তার 8 মাস আগে বাবার মৃত্যু হয়েছে, এই মৃত্যুর খবরটা পর্যন্ত বাড়িতে পৌঁছে দেয়নি। এটা যে আসাম সরকার এটা করছে। তাহলে এই উদাহরণ আমাদের সামনে আছে। আমাদের সামনে বিহার ছিল, তার পরিপ্রেক্ষিতে এখানকার যে রাজনৈতিক দলগুলো, আমি যে কারণে একটা কথা বলি, এরা রাজনীতি করে না, দলবাজি করে। এরা দল করে, আমরা যেটা ভুল করি রাজনীতি করে, রাজনীতি একদম দল করে। দল কি করে টিকবে, দল কি করে এটা সুযোগ গ্রহণ করবে, কিভাবে সুবিধা আদায় করবে, তৃণমূল থেকে সিপিএম তারা এই চেষ্টাটা করতে শুরু করলো। এবং এইটা করে যাচ্ছে দিনের পর দিন। তার একটা বড় কারণ হচ্ছে মিডিয়া যে দল রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ, সমাজ, দেশ নিয়ে ভাববে এবং সেভাবে প্রশ্ন পুট করবে, সেই লোকের অভাব। যে কারণে তারা যেভাবে, যে সময় দিয়ে, যে মেধা দিয়ে, যে প্রযুক্তিগত উন্নত প্রযুক্তি দিয়ে এই গোটা ব্যাপারটা করা দরকার ছিল, সেটা তারা করলো না। না করার ফলেই এই বিভ্রাটটা হলো। এবং তাহলে এটা জেনে বুঝেই করেছে যে এমন ভাবে যেন প্রকারণ একটা খসড়ার তালিকা যদি বের করে দেওয়া যায়, একটু সময় এটা উল্লেখ করেছেন একটু আগে, খসড়াটা বার করে দিলেই প্রবলেমটা যার হয়ে যাচ্ছে।